হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা। আজ চলে এসেছি পরিযায়ীর চোখের নতুন একটি পর্বে। ভাইজ্যাগে আজ আমাদের দ্বিতীয় দিন, আর আজকেও অনেকগুলো জায়গা আমরা ঘুরে দেখব। তাই সকাল সকাল সাজুগুজু করে গাড়ি করে বেরিয়ে পড়েছি সকলে। আর দিনের শুরুতেই ব্রেকফাস্ট সেরে নেওয়া খুবই জরুরি, তাই আমরা সবাই চলে এলাম হাউস অফ ধোসা নামে একটা রেস্টুরেন্টে। এখানে গরম গরম মশালা ধোসা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য ঋষিকোন্ডা বিচের দিকে। ভাইজ্যাগের রাস্তার প্রশংসা তো আপনাদের কাছে আগেই করেছি, আর দিনের আলোয় এই ভিডিওতে দেখে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন রাস্তাঘাট কতটা চওড়া, মসৃণ, আর রাস্তার দুধারে কত গাছপালার সমাহার রয়েছে এখানে। আর শহর, গ্রাম, পাহাড়, সমতল মিলিয়ে সব জায়গায় রাস্তা কিন্তু এখানে একই রকম। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঋষিকোন্ডা বিচে। ভাইজ্যাগের সমস্ত সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম সুন্দর এই ঋষিকোন্ডা সৈকত। আর জনপ্রিয় টুরিস্ট স্পট হওয়াতে এখানে সকাল থেকেই অনেক লোকের ভিড় রয়েছে। অনেকেই বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে বেড়াতে এসেছেন ঋষিকোন্ডা সমুদ্র সৈকতে। একদিকে পাহাড় আর একদিকে সমুদ্রের সংমিশ্রণে এই জায়গাটি সত্যিই অপূর্ব সুন্দর লাগছে। সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনে পড়ছিল বছর দুয়েক আগে গোয়া ভ্রমণের দিন কয়েকের কথা। ভিড় থেকে একটু দূরে গিয়ে নির্জনে বসে বালুচরের ওপর ঢেউ ভাঙা দেখতে দেখতে কখন সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। আমরাও বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে মন ভরে একের পর এক ছবি তুলে নিলাম। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য থোতলাকোন্ডা বিচ দেখার উদ্দেশ্যে। আর এই সুযোগে ভাইজ্যাগ ভ্রমণের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনারা প্রয়োজন মতো ভিডিও পজ করে তথ্যগুলি ভালো করে দেখে নিতে পারেন, এবং অবশ্যই আপনাদের সুবিধা মতো এই প্ল্যানের কিছুটা হেরফের করে নিতে পারেন। ঋষিকোন্ডা বিচ থেকে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম থোতলাকোন্ডা বিচে। এই বিচটি অপেক্ষাকৃত কম জনপ্রিয় একটি বিচ, তবে প্রাকৃতিক সৌন্দর্যে এও কিছু কম যায় না। বরং যারা বেড়াতে গিয়ে একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের কাছে এই বিচটি বেশি পছন্দ হবে বলে আমার মনে হয়। তবে পর্যটকদের সাবধানতার জন্য উল্লেখ করা প্রয়োজন যে এখানকার বেশিরভাগ সমুদ্র সৈকতই কিন্তু একটু পাথুরে জমি নিয়ে তৈরি, তাই বেশিরভাগ সমুদ্র সৈকতে স্নান করা কিন্তু বারণ। অবিরাম ঢেউ ভাঙা দেখতে দেখতে হঠাৎ একসময় চোখে পড়ল সমুদ্র সৈকত থেকে একটু দূরেই একজন ডুবুরি স্নরকেলিং করে চলেছেন জলের উপর ভেসে ভেসে। সব মিলিয়ে থোতলাকোন্ডা বিচ অনায়াসেই আমাদের সবার মন কেড়ে নিল। আর তার অন্যতম কারণ এখানকার সমুদ্র সৈকতে পাথুরে জমির উপর তৈরি হওয়া একটি ন্যাচারাল আর্চ। স্থানীয় এক ফটোগ্রাফার এখানে আমাদের সবার দারুণ কিছু ছবি তুলে দিলেন। থোতলাকোন্ডা বিচ থেকে কিছু দূর এগিয়েই বড় রাস্তার ধারে এক জায়গায় রয়েছে অপূর্ব সুন্দর একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে বিশাখাপত্তনম সি বিচের 180 ডিগ্রি ভিউ পর্যটকরা পেয়ে যাবেন। গাড়ি থেকে নেমে এখানে আমরা বেশ কিছু ছবি, ভিডিও তুলে নিলাম। আর এই সি বিচের উল্টো দিকেই রাস্তার ধারে পাথরের গায়ে রয়েছে অপূর্ব সুন্দর কিছু আর্টওয়ার্ক। এরপর গাড়ি করে আবার আমরা এগিয়ে চললাম এখানকার আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট কৈলাসগিরির দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কৈলাসগিরি পার্কের বিশাল গেটের কাছে। কৈলাসগিরিতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন রকম আমোদ প্রমোদের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে শিব পার্বতীর বিশাল দুটি মূর্তি, যার জন্যই এখানকার এই নামকরণ। পার্কিং এরিয়া থেকে বেশ খানিকটা চড়াই রাস্তা পেরিয়ে আমরা এবার ঢুকে পড়লাম কৈলাসগিরি পার্কের ভেতরে। কৈলাসগিরির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নির্দিষ্ট সময় অন্তর এখানে পর্যটকদের জন্য রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা। তবে পরবর্তী টয় ট্রেনের জন্য অপেক্ষা না করে আমরা সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটেই আমরা ঘুরে দেখব এই পার্কের চারপাশটা। সেই মতোই গাছপালা ঘেরা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম পার্কের ভেতরের দিকে। আর কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল পার্কের ঠিক মাঝখানে অবস্থিত শিব পার্বতীর অপূর্ব দুটি মূর্তি। এখান থেকে একটু ডান দিকে এগোতেই রয়েছে কৈলাসগিরির ভিউ পয়েন্ট। আর এখানে এসে দাঁড়াতেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের দু চোখ যেন ভরে উঠল। সবুজ পাহাড়ে ঘেরা প্রকৃতির মাঝে দূর থেকে দেখা যাচ্ছে নীল জলের রাশির উপর সাদা সাদা ঢেউয়ের মাথা। এই ভিউ পয়েন্টের একপাশেই চোখে পড়ল একজন দক্ষ শিল্পী সাদা কাগজের উপর ফুটিয়ে তুলছেন পর্যটকদের লাইভ স্কেচ। কৈলাসগিরিতে উৎসাহী পর্যটকদের জন্য একদিকে রয়েছে জিপ লাইনের ব্যবস্থা। পর্যটকরা অনায়াসে টিকিট কেটে সেগুলিতে অংশগ্রহণ করতে পারেন।
এছাড়াও জিপ লাইনের পাশাপাশি এখানে রয়েছে স্কাই সাইক্লিং এর ব্যবস্থাও, সেটাও আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। কৈলাসগিরি পার্ক ঘুরে দেখার পর এখানকার একটি রেস্টুরেন্টে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর আবার গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সীমাচলম টেম্পল দেখার জন্য। এই সীমাচলম টেম্পলটি আদতে একটি বিষ্ণু মন্দির, যা অবস্থিত রয়েছে একটি পাহাড়ের মাথায়, আর বহু দূর থেকেই মাইকে ভেসে আসছে এই মন্দিরের মন্ত্রোচ্চারণের আওয়াজ। এখানে পার্কিং এরিয়াতেই গাড়ির ভেতরে জুতো, ব্যাগ, সমস্ত রকম বৈদ্যুতিক যন্ত্র সবকিছু রেখে আসতে হলো আমাদের। স্বাভাবিকভাবেই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি তো অ্যালাউড নয়, তবে এখানে এলে আপনারা অবশ্যই সীমাচলম মন্দিরটি দর্শন করবেন। এই মন্দিরের ভেতরে পাথরের গায়ের অপূর্ব কারুকার্য খুব সহজেই মন কেড়ে নেবে পর্যটকদের। মন্দিরের বাইরে বেরিয়ে এক জায়গায় আমাদের চোখে পড়ল পাথরের ওপর পাথর সাজিয়ে স্থানীয় কায়দায় মানত করার রীতি। সীমাচলম টেম্পল ঘুরে এবার আমরা সরাসরি চলে এলাম রামকৃষ্ণ বিচের ওপর সাবমেরিন মিউজিয়াম এবং এয়ারক্রাফট মিউজিয়াম দেখার জন্য। এর মধ্যে প্রথমে আমরা যাব সাবমেরিন মিউজিয়াম দেখতে। গেট দিয়ে ঢুকতে সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আর সেখান থেকে ডান দিকে ঘুরলেই রয়েছে সাবমেরিন মিউজিয়ামটি। টিকিট কাউন্টারের গায়ে সাবমেরিন মিউজিয়াম দেখার সময়সীমা দেওয়া রয়েছে। পর্যটকরা এই সময়সীমা অনুযায়ী নিজেদের প্ল্যান গুছিয়ে নিতে পারেন। টিকিট কেটে এবার আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম পুরসুরা সাবমেরিন মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের বাইরে একটি পাথর ফলকে উল্লেখ করা রয়েছে 2002 সালে 9 আগস্ট উদ্বোধন করা হয় পুরসুরা সাবমেরিন মিউজিয়ামটি এবং খুলে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে। এখান থেকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমরা উঠে পড়লাম সাবমেরিনের ভেতরে। এই মিউজিয়ামের ভেতরে বিভিন্ন জায়গায় মডেলের মাধ্যমে বোঝানো রয়েছে সাবমেরিনের ভেতরে কোথায় কি কাজ করা হয়। চারদিকে অসংখ্য জটিল যন্ত্রপাতির মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা, আর সেখান দিয়ে খুব সন্তর্পণে সতর্কভাবে এগিয়ে চলেছি আমরা। মিউজিয়ামের প্রথমেই একদিকে রয়েছে ক্যাপ্টেনের কেবিন, এরপরেই রয়েছে অপারেটর এবং মেকানিকদের একটি কেবিন, তারপর রয়েছে সাবমেরিনের ভেতরে থাকা যাত্রীদের শোবার ঘর। একদিকে একটি ছোট বেসিন এবং ল্যাট্রিনের ব্যবস্থাও রয়েছে। সাবমেরিনের ভেতরে যাত্রীদের জন্য এক জায়গায় খাবার ঘরেরও ব্যবস্থা করা রয়েছে। সংকীর্ণ পথের একপাশে রয়েছে উপরে নিচে যাওয়ার জন্য সরু একটি সিঁড়ি এবং অন্যদিকে রয়েছে অসংখ্য জটিল যন্ত্রপাতির সম্ভার। এত সব যন্ত্রপাতি দেখে আমাদের তখন প্রায় মাথা গুলিয়ে যাওয়ার উপক্রম। সাবমেরিনের প্রায় শেষের দিকে রয়েছে কিচেন এবং সেখানে রয়েছে একজন কুকের একটি মডেল। ধীরে ধীরে খুব সাবধানে খাড়াই সিঁড়ি পেরিয়ে আমরা এবার নেমে পড়লাম সাবমেরিনের নিচের দিকে, আর সংকীর্ণ পথ পেরিয়ে পৌঁছে গেলাম বাইরে। বাইরে বেরোতেই আমাদের চোখে পড়ল ডান দিকে বঙ্গোপসাগরের ওপর অস্ত যাচ্ছে সেদিনের সূর্য। সাবমেরিন মিউজিয়াম থেকে বেরিয়ে এবার আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম। এরপর স্থানীয় এক দোকান থেকে এক কাপ করে কফি হাতে নিয়ে কিছু সময়ের জন্য আমরা বসলাম সমুদ্রের ধারে। কফি খাওয়া সেরে এবার আমরা এগিয়ে চললাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, সাবমেরিন মিউজিয়ামে ঢোকার সময় টিকিট কাউন্টারে আপনারা 2 মিউজিয়ামের টিকিটই একসঙ্গে কেটে নিতে পারেন। এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে বিভিন্ন মডেল এবং ছবির মাধ্যমে দেখানো রয়েছে ফাইটার জেট বিমানগুলির ভেতরের বিভিন্ন যন্ত্রপাতি এবং তাদের কার্যকারিতা। একটার পর একটা ঘরে আমরাও ঘুরে ঘুরে দেখতে লাগলাম সেই সব জিনিসপত্র। এখানে একটি চার্টে ছবির মাধ্যমে দেখানো রয়েছে বিভিন্ন পদাধিকারী নেভাল অফিসারদের ইউনিফর্মের পার্থক্য। এয়ারক্রাফটের ভেতরের বিভিন্ন যন্ত্রপাতি, সার্ভাইভাল কিট ইত্যাদি যন্ত্রপাতি দেখতে দেখতে এগিয়ে চলতে লাগলাম আমরা। একটি কক্ষে এয়ারফোর্স এবং নেভির বিভিন্ন পদকগুলি মডেলের মাধ্যমে দেখানো রয়েছে পর্যটকদের সুবিধের জন্য। এয়ারক্রাফট মিউজিয়ামের একপাশে একটি বিশালাকায় ফাইটার জেট বিমানকেই মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে। এর ভেতরে বিভিন্ন মডেল এবং যন্ত্রপাতির মাধ্যমে দেখানো হয়েছে এর কার্যকারিতা। তবে এই মিউজিয়ামটির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে এর ভেতরের দৃশ্যাবলী আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না। এয়ারক্রাফট মিউজিয়াম দেখার পর বাইরে বেরোনোর আগে এখানে আমরা সবাই একটি গ্রুপ ফটো তুলে নিলাম।
এখান থেকে আমরা সোজা চলে গেলাম রামকৃষ্ণ বিচের কাছেই রামকৃষ্ণ মঠ দেখতে। সন্ধ্যাবেলাটা বেশ খানিকক্ষণ এখানে কাটিয়ে তারপর আমরা সারাদিন শেষে ফিরলাম আমাদের হোটেলে। আজকের এই পর্ব কেমন লাগলো আমাদের জানান কমেন্ট করে। পরিযায়ীর চোখের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে। আনটিল দেন, টাটা।